নমস্কার, মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি সঙ্গে অভিজিৎ। আজকে আমার সঙ্গে এই মতামত অনুষ্ঠানে রয়েছেন ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব রাজনীতি, তারপর এখন নির্বাচনী ময়দানে। প্রায় 2003 সাল থেকে তার ছাত্র রাজনীতি শুরু হয়েছিল, আর এবার বরাক উপত্যকার সব থেকে যে হট সিট শব্দটা কেন বললাম, হট সিট বলে পরিচিত সুনাই বিধানসভা কেন্দ্র। সেই কেন্দ্র থেকে কংগ্রেসের একজন প্রবল প্রার্থী প্রত্যাশী, উনি হলেন জাভেদ আখতার লস্কর। নমস্কার জাভেদ বাবু। নমস্কার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মতামত অনুষ্ঠানে। জাভেদ আখতার লস্কর খুব পরিচিত একটি নাম। আমরা যদি দেখি যে কংগ্রেসের রাজনীতিতে আজকের দিনে যে যুব প্রজন্মের যদি একটা নাম কিছু থাকে, সেটা হলো কি জাভেদ আখতার লস্কর। 2003 সালে থেকে জাভেদ আখতার লস্করের ছাত্র রাজনীতির যাত্রা শুরু হয়েছিল শিলচর গুরুচরণ কলেজ, আজকের দিনে যেটা গুরুচরণ বিশ্ববিদ্যালয়, পরবর্তীতে শিলচর পলিটেকনিক্যাল। সেখান থেকে তার ছাত্র রাজনীতির যাত্রাটা শুরু হয়েছিল। পরবর্তীতে তিনি কাছাড় জেলা এনএসও এর সভাপতি হয়েছেন দুবার। তার পরবর্তীতে তিনি হয়েছেন কাছাড় জেলা যুব কংগ্রেসের ইলেক্টেড অর্থাৎ নির্বাচিত সভাপতি। পরবর্তীতে তিনি প্রদেশ যুব কংগ্রেস এর গুরুত্বপূর্ণ পদ, সম্পাদকের পদ তিনি দায়িত্ব পালন করেছেন। যুব কংগ্রেস থেকে তখন মূল কংগ্রেসে তিনি যখন আসলেন, তখন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আর আজকের দিনে প্রদেশ কংগ্রেসের সম্পাদক হিসেবে তিনি দায়িত্বে রয়েছেন জাভেদ। আর জাভেদের আরও একটা পরিচয় যে আসামের কংগ্রেসের এক প্রভাবশালী নেতা রকিবুল হোসেনের একেবারে কাছের লোক তিনি। কারণ আমরা দেখি বরাক উপত্যকায় যখন রকিবুল হোসেন আসেন, জাভেদ রকিবুল হোসেনের সঙ্গে, কারণ রকিবুল হোসেন তাকে প্রায় নিজের ছেলের মতো তিনি স্নেহ করেন। তার রাজনৈতিক ক্ষেত্রে রকিবুল হোসেনের অনেক অবদান রয়েছে, সুতরাং সেক্ষেত্রেও জাভেদের একটা পরিচয় রয়েছে। তাহলে আমরা আজকে সরাসরি তার সঙ্গে আলোচনায় আমি যাচ্ছি জাভেদের সঙ্গে, কারণ এবার জাভেদ আখতার লস্কর সুনাই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রবল প্রার্থিত দাবিদার। আর আজকের দিনে সুনাই বিধানসভা কেন্দ্রে প্রায় 11 জনের অধিক প্রার্থী সেখানে রয়েছে। এখন জাভেদের আগামী ভবিষ্যৎটা কি হবে, কারণ 11 জন প্রার্থীর মধ্যে তিনি কি টিকিট পাবেন কি না পাবেন না, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। জাভেদ, এবার তুমি যে আসনে প্রার্থীত্বের দাবি জানিয়েছ, সেটা নিঃসন্দেহ, সেটা বলার কোনো অপেক্ষাই থাকে না, যেটা হলো কি একটা হট সিট বলতে হয়, কারণ সংখ্যালঘু অধ্যুষিত সেই আসনটি। সেখানে বিজেপিও প্রার্থী দেওয়ার সম্ভাবনা কম, এজিপি দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কাকে দেবে সেটা এজিপি তার নিজে বুঝবে, বা বিজেপিও দিতে পারে, সে ব্যাপারে আমি যাচ্ছি। আজকের দিনে কংগ্রেসের যদি আমি প্রেক্ষাপটটা দেখি, সুনাই বিধানসভায় একটা শক্তিশালী জায়গায় রয়েছে। আর এটার প্রমাণ এজন্যই যে ওই আসনে প্রায় 11 জনেরও অধিক প্রার্থী দাবি জানিয়েছেন টিকিটের জন্য কংগ্রেসে। তার মধ্যে রয়েছেন বিজেপি থেকে আসা বিজেপি প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, আখতার হোসেন, আরো অনেক, আনসার হোসেন বলল, মানে সবই যে 11 জন প্রার্থীত্বের দাবি জানিয়েছেন, আমার রাজনৈতিক বিশ্লেষণ বা আমার দেখা মতে প্রত্যেকেই কিন্তু বিধায়ক হওয়ার একেবারেই উপযুক্ত লোক সবাই। তার মধ্যে তুমি প্রার্থিত্ব দাবি জানিয়েছ, কি বলবে? আমি প্রথমেই ঈশান বাংলা প্রত্যেক ভিউয়ার্সকে আমি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আপনাকে প্রথমে আমি ধন্যবাদ জানাই এই কারণেই যে আপনি দুবার উল্লেখ করেছেন যে এটা একটা হট সিট। যেহেতু আমি কংগ্রেসের প্রার্থী, আপনি আমাকে বসিয়ে এখানে জিজ্ঞেস করছেন যে এটা একটা হট সিট, মানে আপনি অলরেডি
এই সিটকে জেতা ঘোষণা মানে অঘোষিতভাবে আপনি ঘোষণা করে দিয়েছেন। না, সেটা ঘোষণা করেনি, একটা হট সিট। এটা হট সিট মানেই মানে আপনি সেটা আপনিও কংগ্রেস বুঝতে হতে পারে, পারছেন যে এজিপি হতে পারে, হট সিট। সেখানে কংগ্রেস খুব চর্চিত একটা আসন। জিততে যাচ্ছে, সেটা আপনিও বুঝতে পেরেছেন, তাই আপনাকে আমি প্রথমে ধন্যবাদ জানাই। বাকি যেটা আপনি বলেছেন যে 11 জন প্রার্থী বা 12 জন প্রার্থী, তা থেকে অনুমান যে এই সিটটা একটা কংগ্রেসের বেশ শক্তিশালী জায়গা। তার জন্য নাহলে তো সবাই টিকিট কেন দেন? যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানেই প্রার্থীত্বের সংখ্যা বেশি হওয়া খুবই স্বাভাবিক। তাই সেক্ষেত্রে প্রার্থী 11 জন হওয়া সেটাও স্বাভাবিক, কংগ্রেস জেতা সেখানে স্বাভাবিক। আর আপনিও দুবার উল্লেখ করেছেন হট সিট, আপনিও অঘোষিতভাবে সেটাকে জেতা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছেন। না, ডিক্লেয়ার ঠিক নাই, বিজেপিও সেই দিকে গুরুত্ব দিচ্ছে না। তার মানে এটা কংগ্রেসের জন্য, কংগ্রেসের দিকে তারা দেখছে, যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি আবার উল্লেখ করছেন যে সংখ্যালঘু অধ্যুষিত সিট দেখে সেটা বিজেপি ছাড় দিচ্ছে বা এখানে সেখানে 11 জন প্রার্থী। আমি আপনাকে একটা কথা বলি, অল্প পিছন দিকে গিয়ে বলতে হবে আমাকে। আজকে থেকে 6 মাস আগের কথা বলি, 6 মাস 7 মাস আগের কথা যদি আমরা বলি, তখন আমি লক্ষ্মীপুরের কথা বলছি, যে একটা পরিবেশ ছিল যে আমরা সেখানে প্রার্থী খুঁজে পাবো কি পাবো না, মানে এ ধরনের একটা দুয়াশাচ্ছন্ন একটা ভাব ছিল। আজকে সেখানে 5 জন প্রার্থী, 6 মাস আগের 6 মাস পরে। 6 মাস আগে প্রার্থী পাওয়া যাবে কিনা বা এখান থেকে কেউ অ্যাপ্লাই করবে কিনা, যে লক্ষ্মীপুর ছিল কংগ্রেসের একটা সময় দুর্গ, এখানে কেউ অ্যাপ্লাই করবে কিনা, আজকে সেখানে আমাদের প্রার্থীর সংখ্যা 5 জন। আজকে অনেকেই বলা বলে, আপনিও বলছেন যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে, আপনি আজকে শিলচরের কথা বলুন, শিলচরে আজকে প্রার্থীর সংখ্যা 5। এখানে তো কেউ সংখ্যালঘু অ্যাপ্লাই করেনি, না, সবাই সংখ্যালঘু। এখানে 5। আজকে আপনিও জানেন সেটা, যে এখানে হয়তো 2-1 জন অ্যাপ্লাই করতে পারেন বা অ্যাপ্লাইয়ের দাবিদার ছিলেন, কিন্তু এই চেঞ্জেসটা, যে এটা চেঞ্জ হচ্ছে, মানে হাওয়ার পরিবর্তন হচ্ছে। এই যে আমাদের মাননীয় সভাপতি গৌরব গগৈ মহাশয়, যুব নেতা, যিনি একটা পরিবর্তন যাত্রা বের করেছেন, সেটা আমরা ইতিমধ্যেই লক্ষ্য করে নিয়েছি যে টিকিট প্রত্যাশীদের ক্ষেত্রেও রাজীব ভবনের যে ঢেউ উঠেছিল, রাজীব ভবনে প্রায় 3.5 কোটি টাকায় এই 50,000 টাকা করে রাজীব ভবনে, যেখানে 2021 সনে মাত্র আমরা 220 জনের মতো প্রার্থী প্রত্যাশী ছিলেন, আর এবার সেখানে 750 হয়েছে। এখানে একটা চেঞ্জ। তারপরে এখানে 5 জন, এখানে একটা চেঞ্জ। আমাদের নেতা গৌরব গগৈ মহাশয় একটা রিলি বের করেছেন, পরিবর্তনের যাত্রা। তো সব দিকে আপনিও দেখতে পাচ্ছেন, জনগণও দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন যে চেঞ্জ স্টার্ট হয়ে গেছে। সেটা কি একটু নির্বাচন পর্যন্ত থাকবে কি সেই পরিবর্তনের ঢেউটা? কারণ কংগ্রেস এমন একটা দল যে কখন কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা কংগ্রেসের নেতারাই বলতে পারেন না। না, আপনি যেটা বলছেন যে নির্বাচনে গিয়ে দাঁড়াতে পারবে কি না শেষ মুহূর্ত পর্যন্ত, বা কংগ্রেসের বলতে পারেন না, আপনি যে কথাটা বলতে চাইছেন, চেঞ্জটা কে চাইছে? আমি খোলা বলছি, আমি আপনাকে, আমরা কংগ্রেস করি, আমরা কংগ্রেস কর্মীরা চেঞ্জ চাইছি, এটা ঠিকই আছে, জনগণ। কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন যে চেঞ্জটা চাইছেন জনগণ। আমরা শুধু ফিল্ডটা তৈরি করছি, জনগণ বলছেন যে আমরা রেডি আছি। যেমন আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, এই গত মাসে আমাদের 5টা জোনাল কনভেনশন হয়েছিল। 5টা জোনে, বরাক উপত্যকা হয়েছে একটা, লোয়ার আসাম, মিডল জোন, কার্বি আংলং জোনে একটা, আর আপার আসাম, 5টা। ফার্স্ট মিটিংটা রাখা হয়েছিল কার্বি আংলং জোন থেকে। তো কংগ্রেস হিসাবে আমরা একটু অল্প চিন্তিত ছিলাম যে ফার্স্টটাই মানে কার্বি আংলং সাইডে রাখা হয়েছে, বা সেখানে কি হবে, যেখানে বিজেপির একটা বা জনসমাগম কি হবে সেখানে, মানে এমনিতে জানেন আপনি অটোনমাস কাউন্সিলও বিজেপি বা সবকিছুই বিজেপি, যে এখানে কি হবে, মানুষ কতজন হবে, মানুষ হবে না হবে না। সেখানে প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল 15,000-এর এস্টিমেট নিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল।
তারপর একটা মনের মধ্যে আশঙ্কা ছিল যে 15,000 ভরবে, যে 15,000 হবে কিনা, একটা খালি আসন ভয় থেকে ভয় 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 খালি আসন থেকে যাবে কিনা। তারপর এমন হয়েছে যে কংগ্রেস কর্মীরা বসার জায়গা পায়নি, কার্বি আংলঙের মহিলারা স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে এসেছে, মানে 15,000-এর আসন পুরা ফুলফিল। পুরা ফুলফিল হয়ে কংগ্রেসের কর্মী সংখ্যা যা ছিল তারা অবস্থা 5-7 হাজার যা ছিল, ওরা বসার জায়গা পায়নি। মানে 25 থেকে 30,000 অনুমানের বাইরে আমাদের। এটা একটা ভালো লক্ষণ। হ্যাঁ, সেখানে জনসমাগম ঘটেছিল। হুম। তারপর দ্বিতীয় মিটিং ছিল মরানে। হুম। সেটা নিয়েও অল্প আমরা চিন্তিত ছিলাম যে সেখানে কি হবে, সেখানে কি হবে। আপার আসাম, যে বর্তমান মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী বলে থাকেন যে কংগ্রেস একটা জায়গায় সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে শুধু কনফাইন্ড বলে থাকেন, যেটা মিথ্যা কথা, যেটা উনি মিথ্যা প্রমাণিত হয়েই গেছেন অলরেডি, বলে থাকেন। সেকেন্ড মিটিং মরানে কার্বি আংলং থেকে আরো বেশি মানুষ, আপার আসামে। থার্ড মিটিং লক্ষিমপুরে, মরান থেকে আরো বেশি মানুষ। মানে আপনি বলছেন যেখানে এই মিটিংটা হয়েছে, যত জায়গা সময় এগিয়ে গেছে মানুষের সংখ্যা এগিয়ে গেছে, মানুষের সংখ্যা এগিয়ে গেছে। আচ্ছা। তাই যে এই চেঞ্জটা যে শুধু দল হিসাবে আমরা কংগ্রেস চাইছি সেটা নয়, সেটা আম জনগণ, বিশেষ করে মহিলারা। আম জনগণ চাইছেন, আমি ধরলাম আম জনগণ চাইছেন, আপনারা সভা সমিতি দিয়ে একটা উদাহরণ দিচ্ছেন, কিন্তু একেবারে শেষ মুহূর্ত কি কংগ্রেস সেই আম জনতাদেরকে ধরে রাখতে পারবে, না আম জনতা আবার ফসকে চলে যাবে? আমি একটা কথা সেই ধরে রাখার একটা ক্যাপাসিটি থাকতে হবে। আপনার যে প্রশ্ন, যেটা যে ধরে রাখা যায়, আম জনগণ কংগ্রেসকে ধরে রেখে দিয়েছে যে আমরা এবার চেঞ্জ, যে বললাম যে আমরা এবার পরিবর্তন করেই ছাড়বো। এই যে আমাদের নেতা গৌরব গগৈ মহাশয়ের যে পরিবর্তন যাত্রা বের হচ্ছে, বা পরিবর্তন যাত্রা বের করেছেন, কিন্তু বিভিন্ন যে জায়গায় যাচ্ছেন সেই জায়গায় বাধার আরোপ হচ্ছে। তার মানে কি? সেই বাধাটা কারা দিচ্ছে? তার মানে কি? চেঞ্জ। যে বাধা কেন? বটদ্রপাতে তাকে ঢুকতে দিতে বাধা কেন? বাধা কেন? আরো একটা জায়গায় গেছিলেন, তাকে আপনি কোথাও দেখেছেন বিজেপির কোনো মন্ত্রী বা বিজেপির কোনো বিধায়ককে কোনো কংগ্রেস কর্মী কোথাও যেতে বাধা দিচ্ছে? কেন দেবে? কারণ ওরা ইররিলেভেন্ট হয়ে গেছেন। বাধা আমরা কাকে দেই? যদি দেখা যায় সে আমার ক্ষতি করতে পারে, সেটা আম জনগণ বুঝতে পারছেন। যে মানে আপনি বলছেন যে গৌরব গগৈকে যে বাধা সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, সেটা আলটিমেটলি কংগ্রেসের জন্য সুবিধা হচ্ছে না, কারণ যে আমার ক্ষতি করে তাকেই বাধা দেওয়া হয়। সুবিধা আপনি কি বলেন? বিজেপির জন্য ক্ষতি হয়ে দাঁড়িয়েছে, বিজেপির একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে গৌরব গগৈ। তাই তাকে বাধা দিতে হবে। যখন থেকে মুখ্যমন্ত্রী শুনেছেন যে গৌরব গগৈ হয়তো প্রদেশ কংগ্রেসের সভাপতি হতে পারে, যখন থেকে শুনেছেন, তখন থেকেই একটা ইস্যু এসে গেছে যে গৌরব গগৈ পাকিস্তানে গেছেন, একটা ইস্যু এসে গেছে। ফেব্রুয়ারি থেকে সেই ফ্লপ শো স্টার্ট হয়েছে, সেই ড্রামা স্টার্ট হয়েছে 10 তারিখ। তারপর যখন জুন মাসে যখন ওনার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, তারপর মানে সবাই স্টেটমেন্ট দেওয়া শুরু করেছেন। কংগ্রেসের সভাপতি, প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছে, সভাপতি যখনই ওনাকে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রীর সাথে সাথে 19 জন মন্ত্রী সেটাকে স্টেটমেন্ট দিচ্ছেন, 50 জন বিধায়ক স্টেটমেন্ট দিচ্ছেন যে পাকিস্তানের এত ভয় কিসের? এই যে বললাম না, যখন গৌরব গগৈ দায়িত্ব নেওয়ার আগে যে কংগ্রেস ছিল, দায়িত্ব নেওয়ার 2 মাস পরে যা কংগ্রেস, আর আজকের যা কংগ্রেস, মানে ডে টু ডে চেঞ্জ হচ্ছে, ডে টু ডে চেঞ্জ, শক্তিশালী হচ্ছে, ডে টু ডে চেঞ্জ শক্তিশালী হচ্ছে। সেটার কোনো চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, আজকের দিনে তোমাদের কি মনে হয় যে গৌরব গগৈ বিজেপির জন্য একজন ত্রাস হয়ে দাঁড়িয়েছে, ভয়ের ত্রাস? দেখুন, আমি কংগ্রেস কর্মী হিসাবে বা কংগ্রেসের একজন ডিসিপ্লিন সোলজার হিসাবে আমি তো বলবোই সে কথা। কারণ এত বাধা দেওয়া সে কথা আমি বললে আপনিও বললেন বা জনগণও বলবেন যে কংগ্রেস হিসাবে তো কংগ্রেসের কথা বলবোই। আপনি সচক্ষে দেখছেন যে গৌরব গগৈ বের হলেই ওনাকে গোব্যাক, গৌরব গগৈ বের হলেই পাকিস্তানি,
গৌরব গগৈ বের হলেই সত্যতে যাওয়াতে বাধা দেওয়া, তার মানেটা কি? বিজেপি তো প্রমাণ করছে, যে উনি যদি বিজেপি তো বলে দিচ্ছে। আমি কেন, আমি কংগ্রেস কর্মী হিসাবে আমাকে আর বেশি বলতে হচ্ছে না কিছু। মানে বিজেপি কর্মীরা বুঝাচ্ছেন যে গৌরব গগৈ যদি স্মুথলি আসামে ঘুরতে থাকেন তাহলে তাদের জন্য আপনি একটা কথা বলুন, মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্ট 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 বলে থাকেন যে উনি ডেভেলপমেন্ট করেছেন, তো উনি যদি ডেভেলপমেন্ট করে আর এদিকে যদি প্রদেশ কংগ্রেসের সম্মানিত সভাপতি যুবনেতা যদি পরিবর্তন যাত্রা বের করে, তো উনি কেন সেই ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে কেন যাচ্ছেন না? উনি কেন গৌরব গগৈকে গো ব্যাক দিতে হবে? গৌরব গগৈকে সকালে উঠেই মন্ত্রীদেরকে ইনস্ট্রাকশন যে গৌরব গগৈর বিরুদ্ধে কথা বলতে হবে, বিধায়কদের ইনস্ট্রাকশন গৌরব গগৈর বিরুদ্ধে বলতে হবে। ডেভেলপমেন্ট যদি করেছে, ডেভেলপমেন্ট নিয়ে বলুন যে আমরা এই ডেভেলপমেন্ট করেছি আর কেন কংগ্রেস পরিবর্তন চাইছে। আপনারা কি চান? বিচার আপনারা করুন। আমি সেই কাজটা করেছি আর কংগ্রেস বলছে আর কংগ্রেস বলছে পরিবর্তন। আপনি যদি ভালো কাজ করেন, জনগণ কেন পরিবর্তন চাইবেন? চাওয়ার কথা না। জনগণ কেন স্বতঃস্ফূর্ত, গৌরব গগৈ যেখানে যাচ্ছেন জনগণ কেন স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে আসে? আর সবচাইতে হাসির ব্যাপার যে 8 তারিখ ছিল একটা ফ্লপ প্রেস মিট, 2 ঘন্টা 25 মিনিটের। হয়তো ইতিহাসের পাতায় সেই প্রেস মিটটা লেখা থাকবে, হয়তো 2 ঘন্টা 25 মিনিটের প্রেস মিট। প্রেস মিট হলো, ফ্লপ শো হলো, ফ্লপ সিনেমা হলো, 6-8 মাসের একটা ফ্লপ সিনেমা। 6 মাস আগে যা বলেছিলেন গৌরব গগৈ তো নিজেই স্বীকার করেছেন যে হ্যাঁ আমি গেছিলাম, আমি 10 দিন ছিলাম। ওই কথাটাই বলতে উনি 8 মাস লাগালেন যে হ্যাঁ উনি গেছিলেন, উনি থেকেছেন। 2 ঘন্টা 25 মিনিট লাগলো ওনার। হাসি এখানেই পায় যে পাকিস্তানে যদি যে মানুষ গেছেন, নিরাপত্তার ইস্যু যদি ছিল, ওনাকে সেন্ট্রালের কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার, ওনার নিরাপত্তা বাড়ানো। এবং তিনি তখন সাংসদও ছিলেন না, সাধারণ একজন নাগরিক হিসাবে গেছেন। না না, বর্তমানে কথা বলছি, কালকে যে ওনার নিরাপত্তা, যখন তিনি গিয়েছেন তখন তিনি সাধারণ একজন নাগরিক ছিলেন। তো এটা মানে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে আমি একটা ফ্লপ শো আপনাদেরকে দেখিয়েছি, টিকিট বিক্রি হয়নি। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা ফ্লপ শো দেখিয়েছি, আপনারা আমাকে মাফ করুন। এখন উনি দেখেছেন যে উনি তো সবাইকে বলে দিয়েছেন বাধা আরোপ করো, আর এই বাধা আরোপে যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে তো এমনিতেই মানে ওনার ইন্টারনাল সার্ভে যেটা এসছে যেখানে বিজেপি 30টার মতো সিট পাচ্ছে, এটা বিজেপির সার্ভে, এটা কংগ্রেসের কোনো সার্ভে না, বিজেপির ইন্টেলিজেন্স আছে, বিজেপির সার্ভে। তো তারপরে নাকি বিরোধীর আসন যদি ছুটে যায়, বিরোধীর আসন পেতে তো 21টা সিটে। তার মানে আপনার একটা কথা হচ্ছে যে গৌরব গগৈর এর পরিবর্তন যাত্রাটা বিজেপির মাথার ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা আবার আসবো আলোচনা। এবারে সময় হয়ে গেছে একটা সামান্য বিরতি নেওয়ার জন্য। সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই আর দেরি না করেই আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। আচ্ছা জাভেদ, আমরা গৌরব গগৈর প্রসঙ্গে কথা বলেছি কারণ আমরা দেখেছি তোমার সঙ্গে গৌরব গগৈর একটা ঘনিষ্ঠ সম্পর্ক। যখন গৌরব গগৈ যখন MP ছিলেন না, তরুণ গগৈর পুত্র হিসাবে যখন শিলচরে এসেছিলেন, একটা NGO-তে কাজ করতেন, তখন দেখেছি তোমাদের কয়েকজনকে নিয়ে গৌরব গগৈ তার কাজগুলা বরাক উপত্যকায় করেছেন এবং সেই ক্ষেত্রে গৌরব গগৈর সঙ্গে অনেক পুরনো একটা সম্পর্ক। এবার যদি আমরা দেখি কিছুদিন আগে এই মুখ্যমন্ত্রীর যে 2 ঘন্টা কত মিনিটের প্রেস মিট, সেই প্রেস মিটের পর দেখা গেছে গোটা আসাম জুড়ে গৌরব গগৈর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নেতা বিধায়কদের, বিজেপির নেতা বিধায়করা করেছে, শিলচরে করেছে। এই মিছিলে দেখেছি আমরা কাছাড়ের তাদের বিজেপি দলের বিধায়ক, এমনকি ক্যাবিনেট মন্ত্রীও সেখানে ছিলেন, সামাগুড়ির বিধায়কও এসেছিলেন। তখন সেখান থেকে একটা হুঙ্কার দেওয়া হয়েছে, সেটা
কৌশিক রায় নিজেই হুঙ্কার দিয়েছে, নিশ্চয়ই মিডিয়াতে দেখেছো, যে বরাকের পবিত্র ভূমিতে গৌরব গগৈকে প্রবেশ করতে দেওয়া হবে না। তার জন্য কংগ্রেস কর্মীদেরকে তিনি অনুরোধ জানিয়েছেন যে একজন পাকিস্তানি এজেন্টকে যাতে বরাকে আমন্ত্রণ জানানো না হয়। তো এখন যখন গৌরব গগৈ আসবেন, তিনি তো তার দলীয় কর্মসূচি হিসাবে আসবেন, তো সেই ক্ষেত্রে কংগ্রেস কি ভূমিকা নেবে? যে গৌরব গগৈকে যদি বা প্রবেশে বাধা দেবে বিজেপি, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আমি আপনাকে একটা কথা বলি, আপনি বলেছেন যে মাননীয় মন্ত্রী মহাশয় এই কথাটা বলেছেন, উনি কার অধীনে মন্ত্রী? মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ওনার মন্ত্রী পরিষদের সদস্য, মন্ত্রী পরিষদের সদস্য। গৌরব গগৈ মহাশয়কে বাড়তি সিকিউরিটি কে দিয়েছে? গভর্নমেন্ট অফ আসাম, গভর্নমেন্ট অফ আসাম, হোম মিনিস্ট্রি। হোম মিনিস্ট্রি কার হাতে রয়েছে? মুখ্যমন্ত্রীর হাতে। মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে। তাহলে কি কৌশিক বাবু মুখ্যমন্ত্রীর বিরোধিতা করছেন? মুখ্যমন্ত্রী কৌশিক বাবু মূলত কার বিরোধিতা করছেন? মানে গৌরব গগৈ মহাশয়ের বিরোধিতা করছেন, না উনি মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছেন যে আপনি যদি ওনাকে নিরাপত্তা দিয়েছেন আমরা ঢুকতে দেব না বরাক উপত্যকাতে? তিনি বলেছেন যে পাকিস্তানি এজেন্ট হিসাবে গৌরবকে ঢুকতে দেবেন না। তো উনি যদি পাকিস্তানি এজেন্ট, কেন্দ্রের সরকার বিজেপি, রাজ্য সরকার বিজেপি, মানে এখানে কি মিছিল ছিল সেটা? মানে গ্রেফতার করা উচিত। সেই মিছিলটা কি মিছিল ছিল আপনি আমাকে বলুন। সেই মিছিলটা যে করেছেন ওরা, কি মিছিল ছিল সেটা? সেটা গৌরবের বিরুদ্ধে। বিরুদ্ধে কি? গৌরব গগৈ পাকিস্তান, মানে আমার কেন্দ্রে আমার সরকার, রাজ্যে আমার সরকার, আমি মানে মিছিলটা করে আমি মানে কার কাছে আমি বিচার চেয়ে? ওর পাকিস্তানের কাছে বিচার চেয়েছে, সেটা বাংলাদেশের কাছে চেয়েছে। মানে কেন্দ্রের সরকার বিজেপি, রাজ্য সরকার বিজেপি, র্যালিটা করে বিচার কার কাছে চেয়েছে? আর যদি র্যালি করে বিচার চেয়েছে, পরের দিনই কি মানে গৌরব গগৈ মহাশয়ের নিরাপত্তা বেষ্টনী বাড়ানো হয়েছে, সেটা কি মানে? মানে জনগণ কি বুঝবে? আমরা নিজেই বুঝতে পারছি না যে মানে বিজেপি মানে কি চাইছে, সেটা ওরাও নিজেও মানে কনফিউজড, পরিষ্কার করতে পারছে না যে কি করবে ওরা। মানে এইভাবে মানে ওদের মানে ওই যে বলি না আমরা যে ফেসে গেছে, বলায় কাটা ফেসে গেছে, মানে এটা বের করলেও প্রবলেম, না বের করলেও, হ্যাঁ, আর না বের করলেও প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায়। মন্ত্রী বলছেন ওনাকে প্রবেশে বাধা দেব, বিরোধিতা করব, পাকিস্তানি এজেন্ট। মুখ্যমন্ত্রী ওনার নিরাপত্তা বেষ্টনী বাড়াচ্ছেন। মানে কি সিনেমা দেখাচ্ছেন? আসামের মানুষকে কি সিনেমা দেখাচ্ছেন? আসামের মানুষকে, জনগণকে কি মেসেজ দিতে চাইছেন আপনি বলুন না। যেটা বিজেপি যেটা বলছে, আজকে যে নিরাপত্তা বেষ্টনী ওনাকে বাড়ানো হয়েছে, ওনাকে বাধা দেওয়া হবে, মানে উনি ওনার হোম ডিপার্টমেন্টের পুলিশকে বাধা প্রদান করবে। আজকে গৌরব গগৈ মহাশয় শিলচরে আসার পর ওনার নিরাপত্তা যেহেতু বাড়ানো হয়েছে, সেই পুলিশ কার? আসাম পুলিশ। কার অধীনে রয়েছে? মুখ্যমন্ত্রী। এখন কৌশিক বাবু সেখানে গিয়ে মানে কার বিরুদ্ধে বিরোধিতা করবে? আসাম পুলিশে, যে তোমরা ছেড়ে দাও ওকে। হ্যাঁ, তোমরা ওকে ছেড়ে দাও, আমাদেরকে সমঝিয়ে দাও। মানে বিজেপির ফিগার মিলছে না, কোনোভাবে ক্ষমতাতে আসতে হবে, মানে কনফিউশন, ক্ষমতাতে বসতে হবে। ক্ষমতাতে আপনি আমাকে বলুন, বিজেপির বাইরে আপনি বরাক উপত্যকায় বলুন, আপার আসামে বলুন, মিডিল আসামে বলুন, লোয়ার আসামে বলুন, হিলসে বলুন, বিজেপির কর্মীর বাইরে আপনি আম জনসাধারণ কাউকে দেখেছেন এই বিষয়ে প্রতিক্রিয়া প্রকাশ করতে? কোনো সচেতন মহলকে আপনি দেখেছেন এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে? দেখেছেন আপনি কাউকে? না। কারণ সচেতন মহল, আম জনসাধারণ, শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সবাই বুঝতে পারছে যে মুখ্যমন্ত্রী বিদায় আসন্ন। না, আমার প্রশ্নটা হচ্ছে, যদি গৌরব গগৈ আসবেন, পরিবর্তনের যাত্রা নিয়ে নিশ্চয়ই বরাকে আসবেন, তখন যদি দেখা যায় যে মন্ত্রীর নির্দেশে একটা বিজেপির একটা বিশাল সংখ্যক কর্মী গৌরবকে বাধা দেওয়ার যে মানে আটকানোর চেষ্টা করবে, সে সময় আপনারা এই যে যারা যুব, এই মুহূর্তে কংগ্রেসের যারা ব্রিগেড যেটা আছে, তা কি প্রতিহত করবে?
দেখুন একটা কথা বলি, কারণ আপনাদের দল আমাদের- বলেছে রেড কার্পেট না কি দিয়ে নিয়ে আসবে। আমাদের নেতা, সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী জি হুম, একটাই স্লোগান, নফরত কি বাজার মে মোহাম্মত কি দোকান। দোকান। ওরা যদি এ ধরনের কোনো কিছু করে, যদি আমি ব্যক্তিগতভাবে আমার উদ্যোগে আমি ওদেরকে সবাইকে একটা একটা ডায়েরি মিল্ক লিস্ট দিব, চকলেট দেবেন চকলেট দেবো। যদি প্রতিবাদ কারণ গরুকে আটকাতে আসবে। রাহুল আপনার- গান্ধীজিও যখনই ওনার র্যালি বের করেছিলেন হুম, ভারত জোড়ো যাত্রাতে, এইবার- অনেক জায়গায় উনি বাধার সম্মুখীন হয়েছেন, উনিও নেমে ওনাদেরকে চকলেট দিয়েছেন, হুম। কারণ উনি নফরত কি বাজার মে মোহাম্মত কি দোকান খোলার চেষ্টা করেছেন। আমরা দেখেছি গরু গুগের এই পরিবর্তন যাত্রায় বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে, তো- তিনি হাত দেখিয়ে হাত দেখিয়ে গরু গোবিজিও হাত দেখিয়ে যাচ্ছেন। নমস্কার করে করে তো যাচ্ছেন। ওনাদেরকেও আমরা এদিন যেহেতু কষ্ট করেছেন এসছেন, আমাদের তরফ থেকে কোল্ড ড্রিঙ্কস, ডেয়ারি মিল্ক আমরা দেওয়ার চেষ্টা করব, যাতে করে দেখুন ওরা কারো প্ররোচনায় আসবে না, বুঝে দল করতে হয়, দলের ইনস্ট্রাকশন, ওদেরকে খারাপ মানে আমরা খারাপ পেতে পারবো না, কারণ দলের ইনস্ট্রাকশন এসছে, মানে ভুল তার মানে হলেও করতে আপনারা হবে। আপনারা বলছেন যে যদি গরুকে বাধা দিতে যেসব বিজেপি কর্মীরা যদি আসেন, তাহলে তাদেরকে আপনারা কোনো মানে প্রেসার করবেন না, বরং আপনারা চকলেট কোল্ড ড্রিঙ্কস আমরা ভালোবাসা দেবো তাদের, ভালোবাসা দিয়ে তাদেরকে ভালোবাসা দেবো, কারণ বুঝিয়ে দেবেন। তারাও আসবে, যে তাদের উপায় নেই, হুম। ইনস্ট্রাকশন এসছে, যেতে Instruction। হচ্ছে, তারাও জানে যে এটা একটা ফ্লপ সিনেমা হয়ে গেছে, ফ্লপ শো হয়ে গেছে, কিন্তু দলীয় নির্দেশনা মানতে হবে, কি করবো, ওদের উপায় নেই। ওরাও আজকে লজ্জিত, অরিজিনাল বিজেপি যারা, হুম। আমি বলি আজকে ওরা কিন্তু লজ্জিত, যে মানে কোথায় ফেসে গেলাম। অরিজিনাল বিজেপির কথা বলছি, মানে পুরনো যাদের পুরনো হাত ধরে বিজেপির যাত্রা যাত্রা শুরু হয়েছে, তারা কিন্তু আজকে লজ্জিত যে এটা কি সিনেমা চলছে, কি চলছে, ওরা লজ্জিত আজকে। হুম। তো ওদের উপায় নেই, দল করে দলের অনুশাসন মানতে হবে, চলতে হবে। দল নির্দেশ দেবে, নিয়ে যেতে হবে। তাই তাদেরকে কোনো অবস্থায় আমাদের পক্ষ থেকে তাদের প্রতি কোনো খারাপ মনোভাব বা কিছু থাকবে না। আর আমাদের নেতাও সেটা শিখিয়েছেন, সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীজি শিখিয়েছেন যে মহাব্বত দেওয়ার জন্য, নফরত না। তাহলে আর আপনারা সেটার অনুসারী আমাদের গৌরব গগৈজিও, তাহলে তাহলে আর আপনারা আমরাও সেম এই অনুসারী। তাহলে আপনার একটা কথা বুঝিয়ে দিলেন যে যদি গরু যেদিন আসবেন, আপনারা কোল্ড ড্রিঙ্কস এবং চকলেট নিয়ে প্রস্তুত থাকবেন। বিজেপির যারা বাধা দিতে আসবে তাদের সঙ্গে কোনো দাঙ্গা, কোনো ক্লেশে, আপনারা সংঘর্ষে যাবেন না। আপনার চকলেট এবং আমরা দাঙ্গাতে বিশ্বাসী না, এবং সেটাতে আমরা করি না। কোল্ড ড্রিঙ্কস এবং চকলেট তাদেরকে দেবেন। হুম। এটাই আপনাদের মানে মূল একটা ট্রেজিক আপনারা নিয়েছেন। যাই হোক, আবার একটু সময় হয়েছে আর একটা বিরতি নেওয়ার জন্য। ফিরে আসছি বিরতির পর। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই আর দেরি না করেই আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। আচ্ছা জাভেদ, এবার আমরা এতক্ষণ গরুগুই প্রসঙ্গ, গরুগুই যখন আসবেন, বিজেপি কর্মীরা যদি বাধা দিতে যায়, তোমরা কোল্ড ড্রিঙ্কস চকলেট নিয়ে যাবে, শান্তির বার্তা নিয়ে যাবে, যেটা তোমাদের দলের নেতা নফরত কি বাজার মে মোহাব্বত কি দোকান, সেই আদর্শটাকে নিয়ে সামনে যাবে, কোনো সংঘর্ষ ঠেলা দেখাতে যাবে না। সুন্দর কথা, এটি চায় জনগণ। কারণ জনগণ আসলে চান না যে রাজনৈতিক একটা সংঘর্ষ হোক, আর তাতে দেখা যায় যে সাধারণ মানুষরাই ক্ষতিগ্রস্ত হন আলটিমেটলি। আর যখন আমরা যদি দেখি কোনো জায়গায় একটা গন্ডগোল হচ্ছে, কোনো সংঘর্ষ হচ্ছে, তাতে কিন্তু সাধারণ মানুষরাই ক্ষতিগ্রস্ত হন। সাধারণ রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ফুটপাতের ব্যবসায়ীরা, তাদের বন্ধ হতে হয়, তারাই ক্ষতি হন। সুতরাং তারাও চান না এদের। যাই হোক, এবার আমি সরাসরি সুনাইর প্রসঙ্গে আসছি। আজকের দিনে যে কংগ্রেস আমরা দেখছি, বিজেপি বলছে কংগ্রেস এখন মিয়ার দল, কি বলবেন? আমি বলি আপনাকে, মুখ্যমন্ত্রীও একটা কথা বলেন, বা মন্ত্রী পরিষদের মন্ত্রীরা একটা কথা বলেন, ডিলিমিটেশন করেছেন, অনৈতিক ডিলিমিটেশন করে
সংখ্যালঘু সিট কমানো হয়েছে। হুম। তারপরে যদি মেয়ার দল মিয়া বলে যদি ভোট নিতে হয়, অনৈতিক ডিলিমিটেশনের পরেও, হুম। সেটা আপনি বলুন, সেটা কি 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 যুক্তি রয়েছে? কংগ্রেস যদি মেয়াতেই কনফাইন, হুম। কংগ্রেস যদি মেয়াতেই আছে, হুম। আতঙ্ক হওয়ার কারণটা কি? যে কংগ্রেসের সঙ্গে যে কংগ্রেস, মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে কংগ্রেস প্রথমে বলেছিলেন 20টা না 18টা সিট, হুম, তারপরে ওই টাইম বলছেন উনি 26টা সিট। মানে বাড়াচ্ছে। তারপর সেদিন আমি জানি না, আমাকে একজন বললেন যে না 35টা সিট না কতটা। হুম। ডে বাই ডে মানে তিনিই বাড়িয়ে যাচ্ছে, তিনিই বাড়িয়ে যাচ্ছেন, তো কংগ্রেসকে বাড়ানো লাগছে না। কংগ্রেসকে বাড়াতে হচ্ছে না, উনিই ফিগার দিয়ে যাচ্ছেন। হুম। কারণ এগুলো ফিগার উনি দিতে পারেন, হুম। কারণ ফিগার তো ভোটারের দিন জনগণ দেন, হুম। কিন্তু তিনি আগে দিয়ে দেন। উনি আগে দেন। তো ওনার কি সোর্স কি সেটা আমরা জানি না। হুম। তো উনি দিন দিন কিন্তু উনিই বাড়াচ্ছেন। হুম। মানে কংগ্রেসের নেতা কর্মীরা বাড়াচ্ছে। আমরা বলি না যে আমরা অতটা সিট পাবো 10 সিট পাবো। আমরা জানি যে বিজেপির একটা ইন্টারনাল সার্ভে হয়েছে, বিজেপির ইন্টারনাল সার্ভেতে উঠে এসছে যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে যদি মুখ্যমন্ত্রী হিসাবে যদি প্রজেক্ট করা হয় 2026-এ, হুম। তাহলে বিজেপি 25 থেকে 23টা সিট পাবে। সেটা বিজেপির ইন্টারনাল সার্ভে, সেটা আমাদের সার্ভে না। তার মানে বিজেপির ইন্টারনাল সাপোর্টে, যে আপনার কথায় আমরা জানতে পারছি যে বিজেপির ইন্টারনাল সাপোর্টে দেখা যাচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। না, আমার প্রশ্নটা হচ্ছে কংগ্রেসকে আসলে কি এই মুহূর্তে কি মেয়ার দলে পরিণত নেই? আমরা যদি দেখি, এই যে আপনাকে আমি আগে বলি না আমরা যদি দেখি, আমরা বাস্তব যদি ছবি দেখি, আমি মুখ্যমন্ত্রীর দিকে যাচ্ছি না, আমরা দেখছি যেখানে সংখ্যালঘু অধ্যুষিত যেসব বিধানসভা রয়েছে সেখানে কংগ্রেসের একটা শক্তিশালী ভিত। এই যে আমি আপনাকে বললাম, কিন্তু সংখ্যাগরিষ্ঠ এলাকা, আজকে আমি যদি দেখি, আজকে লক্ষ্মীপুর যান, সেই ভিত নেই। কংগ্রেসের যে আগের যে শক্ত ভিত ছিল দীনেশ প্রসাদ গোয়ালার নেতৃত্বে, সেটা নেই। আপনি যদি উধারবন্দে দেখেন, আপনি শিলচর আসনে যদি দেখেন, আপনি মধ্য হাইলাকান্দি যদি দেখেন, যেখানে সংখ্যাগরিষ্ঠ বেশি, সেখানে কিন্তু কংগ্রেসের কোনো আসনে সেই মজবুত ভিতটা নেই। কেন নেই? কি সংখ্যাগরিষ্ঠদের কাছ থেকে কি কংগ্রেস একটু সরে গেছে? লক্ষ্মীপুরে মজবুত ভিত নেই আপনি বলেছেন, আমি প্রথমেই বলেছি যে সেখানে 6 মাস আগের কথা আর 6 মাস পরের কথা। না, প্রার্থী তো দিতেই পারে। প্রার্থী হওয়া মানে কি? প্রার্থী তো বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল যারা একেবারেই ছোট, যাদের শক্তি নেই, তারাও কিন্তু প্রার্থীতে লড়াই করেন। প্রার্থীতে লড়াই করা এক জিনিস, আর প্রার্থীত্ব প্রত্যাশী চাওয়া, আবেদনপত্র চাওয়া আরেক জিনিস। দুটা দু ধরনের। সেখানে 5 জন, সেটা বিভিন্ন ইন্টারেস্ট থাকতে পারে। শিলচরে 5 জন, আপনি কাকে ফেলবেন? শিলচরের যে 5 জন রয়েছে, কাউকে ফেলার নেই। আপনি বলুন যে না সবাই উপযুক্ত, না, ওনার শিলচর থেকে থেকে বিধায়ক হলে বিধায়ক, না না, শিলচর থেকে বিধায়ক হওয়ার মতো সবাই উপযুক্ত। আজকে একজন জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি, যুব কংগ্রেসের নির্বাচিত সভাপতি, একজন 3 বারের নির্বাচিত ওয়ার্ড কমিশনার সদস্য, 3জনই আজকে সৌম্যকান্তি প্রকাশিত রয়েছে, একজন ইন্টেলেকচুয়াল মানুষ। আপনি কাকে ফেলবেন? না, আমি ওরা মানে বিজেপির চোখে ওরা হিন্দু না। না না, আমি কথাটা, আমার প্রশ্নটা এইটাই, কংগ্রেস করলে মানে হিন্দুর সংজ্ঞাটা কি হতে হবে, মানে সেটা বিজেপির কাছ থেকে নিতে হবে। আমার প্রশ্নটা এটা হচ্ছে না, আমার প্রশ্নটা হচ্ছে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠের দিক থেকে কেন সরে দাঁড়িয়েছে? যেখানে সংখ্যাগরিষ্ঠ ভোট যেখানে বেশি থাকে, সেখানে কেন কংগ্রেস তার ভিতটাকে মজবুত করতে পারছে, যে সেখানে ইলেকশন জেতার মতো তার ক্ষমতা কেন রাখতে পারছে? প্রদেশ কংগ্রেস সভাপতি কোন জায়গার এমপি, সাংসদ? জোরহাট কি মিয়া না সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সেটা কতটা সিট দেখাতে পারবেন? আর যদি আপনি ঠিক একটা আজকে আপনি সমান্তরাল ইয়ে যদি দেখেন, আজকে আপনি আমাকে দেখান গুয়াহাটির সিট বলুন। গুয়াহাটির সিট, যেখানে মীরা ভট্টাচার্য নির্বাচন লড়েছেন, জিতেছেন, 6 লাখের অধিক ভোট পেয়েছেন। বিগত নির্বাচনে কংগ্রেস সেটা পায়নি, জিতেছেন। না আপনি বলেছেন যে শিলচর আসনে আসুন, আপনি বলেছেন যে এটা সরে এসেছে। হ্যাঁ, তার মানে কিন্তু ভোট শেয়ার বেড়েছে, যে সে ভোট আসলো কোথা থেকে? ভোট শেয়ার একটা বিষয়, একটা
জায়গাকে দখল করা আরেকটা ব্যাপার। আজকে শিলচর আসন, আমি বলছি শিলচর আসনে আপনি দেখুন 2000 বাই ইলেকশন যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, এখানে কাছার ক্লাব থেকে শুরু করে একটা হোটেলের রুম ছিল না, গোটা আসামের মন্ত্রিসভা এসে এখানে বসেছিল শিলচরে। সে সময় প্রার্থী ছিলেন অরুণ দত্ত মজুমদার, আর বিজেপির ছিলেন দিলীপ পাল, তিনি পুরসভার কমিশনার ছিলেন। আপনারা কংগ্রেস প্রার্থীকে জিতাতে পারেননি। তখন 2014 সালে তখন বিজেপির একটা মিথ্যার ঢেউ এসেছিল, 15 লক্ষ টাকার একটা মিথ্যার ঢেউ এসেছিল। জনগণ ভেবেছেন যে বিজেপি বুঝিয়েছে যেই বিধায়ক হবেন উনি এই 15 লক্ষ টাকা, মানে এই 15 লক্ষ টাকার চক্করে এই এই ঘটনাটা 15 লক্ষ টাকার চক্করে মানুষ কি বলবে, জিরো ব্যালেন্স করবো 15 লক্ষ টাকা ডুবে যাবে। এইটা বাই ইলেকশনের আমি কথা বলছি, যে বাই ইলেকশনে বাই ইলেকশনের আগে তো বিজেপি ক্ষমতা এসে গেছে 15 লক্ষ টাকা 20 লক্ষের কাজ হবে না, কারণ যখন যেখানে সরকার ক্ষমতায় থাকে। আজকে আপনারা বাই ইলেকশন ইয়েতে দেখেছেন সামাগুড়ি, বাই ইলেকশন দেখেছেন আপনারা ধলাই। সামাগুড়িতে তো নির্বাচনই হয়নি, সামাগুড়িতে নির্বাচনই হয়নি, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে বিজেপির প্রার্থীকে নির্বাচনই হয়নি, ভোট দিয়েছেন তো লোক, নির্বাচনই হয়নি। কিভাবে অন্ধ্রপ্রদেশে যিনি রয়েছেন উনি ভোট দিয়েছেন, কেরালাতে যিনি ওই দিন রয়েছেন ওনার ভোট প্রদান করা হয়েছে। সেখানে যে আপত্তি জানাননি, আপত্তি জানানোর কোনো পরিবেশই ছিল না সেখানে। 31টা পোলিং সেন্টারে কোনো নির্বাচনই হয়নি সামাগুড়িতে, 31টা পোলিং সেন্টার। সেটা নিয়ে আপনারা কোনো আপত্তি ছিল? আপত্তি জানিয়েছেন, পুলিশকে আপত্তি জানানো হয়েছে, পুলিশ তো আর নির্বাচন বারংবার জানানো হয়েছে, পারবে না। তারপর নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশন, আদালত রয়েছে। নির্বাচন কমিশন তো বিজেপির স্পোকসপারসন হিসেবে কাজ করে না, সেটা আপনি আদালতে জানানো হয়েছে, আদালতে জানানো হয়েছে, আদালত কেস করা হয়েছে, আদালত থেকে কি এসেছে? চলছে, কেস চলছে, প্রক্রিয়া চলছে, 10 ইয়ার্স শেষ হয়ে গেছে, এখন তো কিছু করার নেই। আপনাকে তো আইনি প্রক্রিয়ায় তো আপনাকে আস্থা রাখতে হবে। একটা কথা আমরা যদি দেখি, আজকের দিনে যেসব বিধানসভা, আসামের যে 126টা বিধানসভা রয়েছে, আমরা জানি 2021-এ ইউডিএফ একটা ফ্যাক্টর ছিল, ইউডিএফ সংখ্যালঘু এলাকা থেকে জয়ী হয়েছে। ঠিক পাশাপাশি আমরা যদি বিজেপি কংগ্রেসকেও দেখি, আজকে বরাক উপত্যকা মানচিত্র, রাতাবাড়ি, পাথারকান্দি কংগ্রেস জিততে পারে না। আবার সাউথ করিমগঞ্জে জিতেছে কংগ্রেস। ডিলিমিটেশন আগে কাঠিগুড়ার যে মানচিত্র ছিল সেখান থেকে কংগ্রেস জিতেছে, জেতার কথাই। নর্থে কংগ্রেস, বদরপুরে ইউডিএফ। আপনি যদি এই সমীকরণটা একবার যদি অ্যানালাইসিস কেউ করে, তখনই দেখা যায় যে কংগ্রেস কি যেন বা কি কারণে সংখ্যাগরিষ্ঠ লোকদের কাছ থেকে যেন একটু সরে দাঁড়িয়ে গেছে। কারণ একটা সময় কংগ্রেস সবের সঙ্গে থাকতো। দেখুন, কোন পলিসি তো আমাদের ভুল ছিল দেখে 14তে আমরা বেরিয়েছিলাম, ক্ষমতা থেকে বের হয়েছিলাম। নিশ্চয়ই পলিসি ভুল ছিল, জনগণ হয়তো পছন্দ করেনি, জনগণ চেঞ্জ চেয়েছে। এই যে বললাম চেঞ্জ, 2014তে একটা চেঞ্জ চেয়েছিলেন, চেঞ্জ আসেনি। 19-এও চেঞ্জ আসেনি, 24-এও চেঞ্জ আসেনি, তো 16তেও সেম হয়েছে। 3বার কিন্তু আসামেও সেম হয়েছে, 3বার না 2বার বলবো, কারণ এবার তো মানে 400 পার, 40-এ আটকে গেছে। যে সরকার রকম কোনোভাবে মানে, তারপরে তো নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুকে নিয়ে মানে ঠিকই আছেন, কখন কি হবে বলা যায় না। এনডিএ সরকার তো কখন কি হবে বলা যায় না, এটা পরে দেখা যাবে। হ্যাঁ, কিন্তু মানে কোনো মতে মানে যেখানে 400 পারের স্লোগান ছিল, পলিসি কংগ্রেসের রাইট ট্র্যাকে চলছে এখন। আপনি দেখেন, যদি আমরা 14তে আমরা পেয়েছিলাম 44টা সিট, 19-এ আমরা পেয়েছি 52, আর ওখানে আমরা নির্দল জয়েন করার পরে আমরা আজকে 100। কংগ্রেস বাড়ছে, তার মানে কি পরিবর্তন আসছে। আসামে কি এটা আসার সম্ভাবনা আছে? আসামে তো আপনি বলতে পারেন মানে পরিবর্তন জনগণ তৈরি করে নিয়েছেন, মাইন্ডসেট জনগণ বানিয়ে নিয়েছেন যে এবার সরকার পরিবর্তন করবেন। আপনি ভাববেন হয়তো যে এই যে পরিবর্তন যাত্রা বা এই বুথ বা এ ধরনের কাজকর্ম আপনি শুনে আশ্চর্যিত হবেন, সেটা আম জনসাধারণ গৌরব মহাশয়কে মেসেজ করে বলেন যে এরকম করুন। আম জনসাধারণ
বা একটা কপি লিখে ওনাকে দিয়ে দেন, হুম। যেটা একটু পরে দেখবেন, বা একটা মেসেজ পাঠিয়ে দেন যে আমি ডিব্রুগড় থেকে বলছি, এই স্টেপটা কংগ্রেসের নিলে ভালো হবে। তিনি সেটা গ্রহণ করেন। গ্রহণ করেন। আম জনগণের চাহিদা যে কংগ্রেসকে এটা করা দরকার, জনগণ চাইছেন চেঞ্জ করতে। আমি বললাম না, মানুষ অপেক্ষা করছেন, সময়ের অপেক্ষা। সময়ের অপেক্ষা। এই মিথ্যা প্রতিশ্রুতি, এই মিথ্যা কথাবার্তা, সকালে উঠে বিজেপি যদি তার ডেভেলপমেন্ট কাজ করেছে, হুম। সকালে উঠেই দেখবেন মুখ্যমন্ত্রী মিয়াকে কষ্ট দিতে হবে। এগুলো সাংবিধানিক পদে শপথ গ্রহণ করে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, উনি তিনি কালকে স্যারের- একটা রাষ্ট্রীয় চ্যানেলে বলেছেন যে তিনি এটা পছন্দ করেন, এই যে মুখ্যমন্ত্রী হিসাবে হুম। যে তো মিয়াকে কষ্ট আপনি দেওয়া। ওনাকে, ওনার এত নিচু মন্তব্য আপনি কি বলবেন? সাংবিধানিক পদে বসে একজন মুখ্যমন্ত্রী যদি বলেন যে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী হয়েছি, হুম। আপনারা রিক্সা ভাড়া 5 টাকার জায়গায় 4 4 টাকা টাকা দেবে। 4 টাকা দেবে, সেটা পার্লামেন্টে পর্যন্ত নিয়ে হ্যাঁ, যায়। সেটা কোনো সুস্থ নাগরিক হুম। সেটা কখনো মেনে নিতে পারে না। আর মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক পদ। আর মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক পদ, তিনি বিজেপির সাংবিধানিক- মুখ্যমন্ত্রী নন, তিনি অসমের সাংবিধানিক মুখ্যমন্ত্রী। পদে বসে তিনি বিজেপির নয়, তিনি তিনি অসমের বিজেপি না, মুখ্যমন্ত্রী। তিনি অসমের মুখ্যমন্ত্রী। উনি যেখানে সবার নিরাপত্তার কথা চিন্তা করবে, না, ভারত সেকুলার দেশ। উনি যেখানে সবাইকে নিয়ে চলার চিন্তা করবেন, হুম। তাহলে আপনি একটা কথা বলুন, উনি দেখেন বিজেপির, মানে আপনি যদি উপর থেকে নিচে দেখেন, হুম। মুখ্যমন্ত্রী বলেন যে এই সমষ্টিতে আমার প্রার্থী ঠিক হয়ে গেছে, হুম। এই সমষ্টিতে আমার অমুক প্রার্থী। দিলীপ সরকার পরের দিন বলেন যে বিজেপির কোনো প্রার্থী ঠিক হয়নি। না, তাদের মধ্যে কম্বিনেশন নেই বলতে। দেখবেন হুম। আপনি বলেছেন যে কৌশিক রায় মহাশয় হুঁশিয়ারি দিয়েছেন হুম। যে ওনাকে আসলে বাধা প্রদান করা হবে। হুম। মুখ্যমন্ত্রী ওনাকে যাতে বাধা প্রদান করা না হয়, মুখ্যমন্ত্রী ওনাকে তার মানে এসকর্ট দিচ্ছেন, নিরাপত্তা বাড়ায়। নিরাপত্তা বাড়াচ্ছেন। মানে তাদের, আপনার কথায় তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নেই। মানে ওদের, আমি বলবো যে আপনারা বসে আপনারাই প্রথম মন মানসিকতা, বা আপনারাই প্রথম সেটেল করুন যে আপনারা কি করবেন আর কি করবেন না। ওদেরই তাল মিলে ঠিক নেই, ওরাই বুঝতে পারছে না যে কি করব। আর এটা হওয়া স্বাভাবিক, কারণ আপনি দেখবেন যে গৌরব গগৈ মহাশয় যখনই বের হন, আপনি চেহারাতেই দেখবেন একজন অনেস্ট, ফেয়ার, জনগণ ওনাকে পছন্দ করে। আমি সবচেয়ে একটা বড় কথা আপনাকে শেয়ার করি। আপনি যে বলেছেন আগে একবার যে ওনার সাথে এমপি হওয়ার আগে থেকে পরিচয় বা ওনার সাথে কাজ করছি, আমি তখন এনএসইউ সভাপতি ছিলাম, তখন গুয়াহাটি ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রামে ওনার যাওয়ার কথা ছিল। তখন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মহাশয় মুখ্যমন্ত্রী, তো উনি বললেন যে উনি একটা জায়গায় অ্যাড্রেস দিলেন যে উনি এখানে আসবেন। আমি বললাম ঠিক আছে, হবে দাদা। উনি এসছেন একটা সিম্পল বোলেরো নিয়ে। তো উনি আমাকে ফোন করলেন যে আমি তো এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। আমি গাড়ি খুঁজছিলাম যে মুখ্যমন্ত্রীর ছেলে। তো আমি দেখছিলাম যে একটা একদম সাধারণ বোলেরো, একটা সাধারণ বোলেরো, টপ মডেল বোলেরো না, আমি আপনাকে বলি সাধারণ বোলেরো একটা। তার থেকে আপনি এই মুহূর্তে দামি গাড়ি চলছেন। হ্যাঁ। তো আমি মানে গাড়ি খুঁজছিলাম, একদম সেখানে একটাই গাড়ি আছে, তো উনি বলছেন এখানেই আছে। তারপর উনি যখন বললেন যে উনি বোলেরো তো আছে আর আছে, তখন মানে ওনার যে সিম্পলিসিটি, উনি কখনো বিলাসিতা পছন্দ করেন না, বেশি গামছা দেওয়া, বেশি জিন্দাবাদ দেওয়া উনি পছন্দ করেন না, বিলাসিতা জীবনযাপন উনি কখনো পছন্দ করেন না। কিন্তু করতে পারতেন, একজন মুখ্যমন্ত্রীর ছেলে, কিন্তু উনি বোলেরো গাড়ি নিয়ে গুয়াহাটিতে ঘুরতেন। এরকম না, তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী হননি, 2013 সালের কথা, ফুল প্লেজেড মুখ্যমন্ত্রী, কিন্তু উনি একটা সিম্পল বোলেরো গাড়ি নিয়ে উনি গুয়াহাটি ঘুরতেন। সিম্পল চা স্টলে বসে চা খেয়ে ভালোবাসে, চাটের দোকানে চাট খেয়ে ভালোবাসে। মানে কোনো ছিল না যে বিলাসিতা ওনার জীবনে, বাবা মুখ্যমন্ত্রী আর আমি দাপট কাটিয়ে, কোনো বিলাসিতা ওনার জীবনে। এই যে সিম্পলিসিটি থেকে আসামের জনগণ, আমরা বলুন, আমরা আকর্ষিত হয়েছি। আমরা গৌরব গগৈ শুধু মুখ্যমন্ত্রীর ছেলে হিসাবে আমরা গ্রহণ করিনি, আমরা গ্রহণ করেছি ওনার সিম্পলিসিটি, ওনার চলা ফেরা, জনগণের কথা শোনা। আপনি শুনে স্টেঞ্জ হবেন, আপনি কথা যখন বলবেন, ওনার যে পেশেন্স লেভেলে উনি শুনেন, সেটা আপনি ইমাজিন করতে পারবেন। এই ধরনের একজন মানুষকে আসামের জনগণ চেঞ্জ হয়েছে,
আসামের মানুষ ওনাকে মুখ্যমন্ত্রী বানাতে চাইছে। হ্যাঁ, আমি বুঝলাম যে গৌরব গগৈর প্রসঙ্গে বললে আমি এই সুনাইর প্রসঙ্গে আসছি। এবার যেহেতু আপনারা 11 জনের উপরে প্রার্থীর দাবিদার, আর আমরা জানি একটা কথাই আছে, কংগ্রেসকে বিরোধী হারাতে পারে না, কংগ্রেসকে কংগ্রেসই হারায়, কংগ্রেসের শত্রু কংগ্রেসই, এটা আপনাদের বড় বড় লিডার সেগুলো বলে গিয়েছে। তা আজকে ধরুন এই 11 জন প্রার্থী দাবিদার হয়েছে, প্রার্থী তো একজনই পাবেন, এখন তো আর 11 দেবে না। তো বাকি যারা ডিমান্ড করেছেন তারা কি কংগ্রেসের সঙ্গে থাকবেন না অন্তর্ঘাতে লিপ্ত হয়ে যাবে? 100% সঙ্গে থাকবে। কারণ আমরা অতীতের সবাই একটা জিনিসই চায়, সবাই চায় গৌরব গগৈ মহাশয়কে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চায়, সবাই চান, কিন্তু সবাই। কিন্তু শেষ মুহূর্তে আমরা যদি দেখি কংগ্রেসের যে কালচারটা যে ছিল, যে উনি 2 জন প্রার্থী, 3 জন প্রার্থী, 5 জন প্রার্থী চেয়েছেন, 1 জন পেয়েছেন, তারপর দেখা যায় এখান থেকে 2 জন নির্দল হয়ে অন্তর্ঘাতে লিপ্ত। আমরা যদি দেখি এক্সাম্পল আছে 2009 সালে সন্তোষ মনকে হারানোর পিছনে কি ঘটনা সেটা আপনি নিশ্চয়ই জানেন। 2019 সালে সুস্মিতা দেবকে হারানোর যে ঘটনা সেটা আপনারা সবাই নিঃসন্দেহে আপনি জানেন। হারাটা বলেছেন, জিতাটা বলেন। হ্যাঁ। 2014 সনে যখন ভারতবর্ষে বিজেপির ঢেউ ছিল, তখন কংগ্রেস কর্মীরা সুস্মিতা দেব জয়ী জিতেছে, হয়েছেন, সেটা আপনি সে সময় বলেন। সন্তোষ মন দেবও ছিলেন জীবিত, কিন্তু সেটা আপনি বলেন, জীবিত ছিলেন। আপনি জেতাটা বলেননি, আপনি শুধু হারাটাই দেখেছেন। তারপর আপনি যদি যান, যে আসনটা 100% প্রায় কনফার্ম ছিল, হাফিজ রশিদ চৌধুরীর মতো একজন ব্যক্তি, সর্বজন শ্রদ্ধ, হিন্দু মুসলিম খ্রিস্টান সবার সঙ্গে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। হাফিজ রশিদ রহমান চৌধুরীর আমি বলবো, আমি আজ ব্যক্তিগত একজন সাংবাদিক হিসেবে, উনি জাত ধর্মের ঊর্ধ্বে উঠে তিনি রাজনীতি করেন, জাত ধর্মের উঠে উঠে তিনি আইনির পেশা করেন। সেই ব্যক্তিও কিন্তু করিমগঞ্জ থেকে হেরেছেন দলীয় অন্তর্কুন্দল। কোথায় দলীয় অন্তর্কুন্দল? সেই যে দলীয় অন্তর্কুন্দল গুলাকে কি এবার আবার আটকানো যাবে? সেখানে তো বিজেপির একটা বাউতা প্রতিশ্রুতিতে মানুষ ফেসে গেছে। রাজনৈতিক দল প্রতিশ্রুতি দেবে, সেটা তার স্বাভাবিক ব্যাপার। কংগ্রেস দল সেটা দেবেই প্রতিশ্রুতি। কংগ্রেসও প্রতিশ্রুতি দিয়েছে। কংগ্রেস দল ইউনাইটেড, কংগ্রেস দল শক্ত, কংগ্রেসের প্রত্যেক কর্মী শক্ত, প্রত্যেক কর্মীর মনোকামনা একটাই, সবাই গৌরব গগৈ মহাশয়কে মুখ্যমন্ত্রী দেখতে চান। তাই যে প্রার্থী হবেন, সবাই কে প্রার্থী হয়েছে সেটা না দেখে সবাই সেই প্রার্থীকে গৌরব গগৈ হিসাবে ধরে নিয়ে ওনার পক্ষে সবাই কংগ্রেস করে। আমরা দেখেছি যে যখন বিজেপি তার সাংগঠনিক কাজ, তার প্রচার প্রায় শেষ করে দিয়েছে, তখন দেখছি কংগ্রেস প্রার্থিত্ব কেন্দ্রিক মারপিট চলছে। নিলামবাজারের ঘটনা নিশ্চয়ই আপনি জানেন, ছুরি মারা হয়েছে। কিছুদিন আগে আপনাদের যেখানে প্রশিক্ষণ নিতে হয়, যেখানে কংগ্রেসের বুথ লেভেল কর্মীদেরকে আপনাদের দলীয় হাইকমান্ডের নির্দেশে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এটা বহুত বড় ব্যাপার যে একটা রাজনৈতিক দলের প্রশিক্ষণ হচ্ছে, যে তুমি কিভাবে রাজনীতি করবে, কিভাবে বুথের কাজ করবে, কিভাবে মানুষ, একটা ট্রেনিং। সেই ট্রেনিং সেন্টার পর্যন্ত রেহাই পায়নি আপনাদের দলীয় অন্তর্কুন্দলের মারপিটে। তারপরে আপনি কি বলবেন যে সবাই একসঙ্গে আছে? 3-4 দিন আগে আপনাদের জেনারেল সেক্রেটারি এডমিন আহত হয়ে এখন উনি ঘরে বসে আছেন। 3-4 দিন আগে আপনি গিয়েছেন, আপনি দেখা করেছেন, ফেসবুকে ফটো দিয়েছেন। আপনি 3-4 দিন আগে আপনি মিডিয়াতে দেখেছেন যে মুখ্যমন্ত্রী রাগ করে বলেছেন যে টিকেটের জন্য অফিসে না আসতে। সুন্দর কথা বলেছেন কিনা? হ্যাঁ, টিকিট দিবে সার্ভের উপরে, সেটা তো আপনি বলেননি। হ্যাঁ, সার্ভের উপরে দিবে, অফিসে গিয়ে কেন? অফিসে ভিড় না করে, আগে অগ্নিশর্মা হয়েছে, অফিসে ভিড় না করার জন্য, যে মানে সেটা তো গৌরব গগৈ বলছেন। বিজেপি কর্মী উনি গেছেন, উনি আগে অগ্নিশর্মা হয়েছেন, তারপর আপনি বলছেন যে অন্তর্কুন্দল। আমি আগেও বলেছি, আবারও বলছি, উনি ক্যান্ডিডেট ঠিক করে দেন, ওনার রাজ্য সভাপতি বলেন না ক্যান্ডিডেট ঠিক হয়নি। এটা তাদের ব্যাপার। আমি আপনার দলের আজকে গৌরব গগৈর সামনে যখন গৌরব গগৈ নিজেই এবার এসে বলছে যে কোনো প্রার্থী কেন্দ্রিক কেউ আমার সঙ্গে কথা বলতে আসবে না, প্রার্থী দল ঠিক করে দেবে। আপনার প্রশ্ন থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে উঠে আসছে বারবার, যে আপনিও বুঝে গেছেন আর আপনিও ধরে নিয়েছেন যে এবারে কংগ্রেসের সরকারে আসাটা নিশ্চিত। আসতে পারে, সেটা জনগণ চাইলে। কারণ আপনার প্রশ্নটাই এরকম হচ্ছে যে মানে সরকারে আসা প্রশ্ন। হ্যাঁ, জনগণ যদি চায় নিশ্চয়ই আসবে, প্রশ্নটা এরকম হচ্ছে। হ্যাঁ, সেটা আমার আপনার ভোটে হবে না, জনগণ যদি চায়। সেটা আপনি বুঝে গেছেন। আমার প্রশ্নটা হচ্ছে এই যে অন্তর্কুন্দল গুলা চলছে, সেদিন সুনাইতে যে ঘটনাটা ঘটলো, যে মারপিটের ঘটনা, আপনি বলেছেন যে ট্রেনিং এর একটা মারপিট ঘটেছে, সেটা আমি বলি ট্রেনিং পিরিয়ড তখন শেষ হয়ে গেছে, ট্রেনিং শেষ হয়ে গেছে, সবাই আমরা বসেছিলাম।
তখন সেখানে অথরাইজড পার্সনই এলাও ছিল, সবাই ছিল, খুব সুন্দর ট্রেনিং হয়েছে, খুব ভালোভাবেই হয়েছে, সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হঠাৎ করে দেখা যায় সবাই যখন ট্রেনার যে ছিলেন উনি একা দেখা করবেন, তখন হঠাৎ করে দেখা যায় যে উনি যেহেতু জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন, উনি একটা লিস্ট নিয়ে যে কারা কারা দেখা করবেন ওনার কাছে লিস্ট ছিল, উনি লিস্টটা ওনাকে দিতে গিয়েছিলেন। তখন হঠাৎ করে কে একজন বলল যে কি হয়েছে, হঠাৎ করে পিছন থেকে ওনাকে কে একজন মারলো, মেরে তখন মোবাইল বের করার আগেই ওই মানুষটা দৌড় মেরে বেরিয়ে পালিয়ে গেল। সবাই বুঝতেই পারেননি যে কি হয়েছে। সেখানে কোনো কংগ্রেস কর্মী, আমি আবারও বলছি, সেখানে কোনো কংগ্রেস কর্মী আমার মনে হয় জড়িত না। কংগ্রেস কর্মী আমি বললাম না, মোহাম্মদ কি মারপিটটা করলো কে? বাজারকে আমরা দেখলাম ভিডিও ফুটেজে চেয়ার ছোড়াছুড়ি হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে, সেটা দলীয়, সেটা তো পরে হয়েছে। ওনাকে মারার পরে 2 মিনিট আরো পরে হয়েছে, 2 মিনিট পর মোবাইল বের হয়েছে, মোবাইলে ভিডিও হয়েছে। কিন্তু এই ঘটনাটা তো ঘটেছে একটা রুমের মধ্যে, সবাই ছিলেন মিটিং হলে, আর এটা একটা রুমে হয়েছে, মারপিট তো হয়েছে। হ্যাঁ, তো সেটা যতটুকু আমরা জানি সেটা একটা ষড়যন্ত্র। বর্তমান যিনি বিধায়ক, আপনি একটা জিনিস আপনি লক্ষ্য করুন, হঠাৎ দেখা গেল ঘটনা হয়েছে, তারপর আমরা বসা, কোন কংগ্রেস কর্মী পুলিশকে ফোন করেনি, এখানে পুলিশ যাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। একটা ঘটনা ঘটেছিল, ভিডিও ফুটেজে একটা ঘটনা ঘটেছিল, একটা ঘটনা ঘটেছিল, চেয়ার তখন মিটিং শেষ হয়ে গেছে, চেয়ার গুলো ভেবেছে যে চেয়ার গুলো সরিয়ে নেই, এখান থেকে সরিয়ে নেয়, চেয়ার সরাতে এইভাবে উঠানো হয়, চেয়ার গুলো এইভাবে চেয়ার সরানো হয়েছিল, পুলিশ যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না, কারণ এখানে কংগ্রেস কর্মীরা যথেষ্ট ছিলেন, সেখানে ওরাই সবকিছু মিটমাট করে নিয়েছিলেন। সেখানে দেখা গেছে যে পুলিশ সদল বলে সেখানে হাজির। ভালো হয়েছে, নাহলে তো আরো রক্তক্ষয়ী হয়ে যেত। কোনো কংগ্রেস কর্মী ফোন করেনি, কোনো কংগ্রেস কর্মী ফোন করেনি, জানালো কে পুলিশকে জানালো কে? সেটা তো তদন্ত করলে বেরিয়ে আসবে। পুলিশ এত তৎপর হয়ে গেল, যেগুলো সেখানে সাধারণ লোকও তো জানাতে পারে যে এখানে একটা গন্ডগোল চলছে, হাল্লা চিৎকার চলছে, সেখানে যেতেই হয়। তখন তো গন্ডগোল শেষ হয়ে গেছে, পুলিশ গেছে। যতটুকু আমাদের কাছে ইনফরমেশন, যে পুলিশ যাওয়ার পিছনে যে একজন কেউ করতে পারে, ওনাকে সিকিউরিটি দিতে হবে, উনি যাতে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে বেরিয়ে আসে। আপনাদের কংগ্রেসের মিটিং এ না, মিটিং শেষ হয়ে গেছে, কেউ একজন হয়তো তৈরি ছিলেন, সেটা আমাদের দলীয়ভাবে এনকোয়ারি চলছে। আপনার দলেরও কেউ হবে না, দলের না, আমি আবারও বলছি দলের না, তাহলে কোন দলের কর্মী, কংগ্রেস দলের না। তারপরে এই যে গন্ডগোলটা হলো, তার ভিতরে কি আপনাদের দলের বাইরের লোক ছিল? কোন দলের কোন কংগ্রেস কর্মী মারামারিতে লিপ্ত হতে পারে? কারা করেছিল? সেটা আমি তো বললাম, এই বর্তমান বিধায়কের কোনো অভিসন্ধি থাকতে পারে, সেটা আমাদের দলীয়ভাবে উনি তো আমি বলবো, কারণ সেখানে যাওয়ার কোনো পরিবেশই ছিল না। কংগ্রেসের মিটিং এ যদি ইউডিএফ এর এমএলএ যদি তার লুক ঢুকিয়ে মারপিট করাতে পারেন, তাহলে আপনাদের দুর্বলতা। মিটিং আমি তো বললামই আপনাকে আগেও, যে তখন আমাদের মিটিং শেষ হয়ে গেছে, মিটিং শেষ হওয়ার প্রায় 10 মিনিট হয়ে গেছে, মিটিং ওভার, সবাই যে যাওয়ার আছে ও বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে মিটিং স্থল থেকে। তখন তো আর কে অথরাইজড আনঅথরাইজড সেটা তো মিটিং, আমার কাজ শেষ হয়ে গেছে। তখন উনি শুধু অথরাইজড পার্সন, একটা লিস্ট ছিল, ওই অথরাইজড পার্সনের সাথে উনি একা দেখা করবেন। ওই কপিটা নিয়ে দেওয়ার সময় গন্ডগোলটা বেঁধেছে। তার মানে কি, এই মিটিংটাকে একটা ব্যাড মেসেজ দেওয়ার জন্য, এখানে সবাই প্রার্থী প্রত্যাশীরাও ছিলেন, উনিও একজন প্রার্থী প্রত্যাশী, সবাই তো ইউনাইটেডলি বসা ছিলেন, মিটিং সুন্দরভাবে হয়েছে, ওয়েল অর্গানাইজড মিটিং হয়েছে, সবকিছু সুন্দরভাবে চললো। আর ওই কপিটা রুমের মধ্যে দিয়ে কে পিছন থেকে মেরে দিল, মানে এই কংগ্রেসের এই মিটিং এর ঘটনার পিছনে আপনি দেখছেন বর্তমান বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। কারণ পুলিশ সেখানে পৌঁছার কি কারণ ছিল আপনি বলেন? পুলিশ কাকে নিরাপত্তা দিতে গেছিল? যাতে কোনো গন্ডগোল অপ্রীতিকর ঘটনা না, পুলিশ নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষার জন্য। পুলিশ নিরাপত্তা কাকে দিতে গেছে? নিরাপত্তা না, আইন শৃঙ্খলা রক্ষা। কোন আইন শৃঙ্খলা? সেখানে আধা ঘন্টা পরে, মানে যখন ইনসিডেন্টটা ঘটেছে রুমের মধ্যে, তারপরে পুলিশ গিয়ে সেখানে কাকে মানে নিরাপত্তা দিতে গেছিল পুলিশ? মানে কোন নিরাপত্তা? কাউকে না, আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা, আমি বলছি নিরাপত্তা। কাকে নিরাপত্তা? এইটা কাকে, কোয়েশ্চেন মার্কটা তো এখানে। কাকে? সেখানে কে ছিল? সেখানে কে ছিল সেটা আপনারা বলতে পারবেন। তো সেটা দলীয়ভাবে আমাদের এনকোয়ারি চলছে,
সেটাতে কোনো, আমি আবারও বলছি, কোনো কংগ্রেস কর্মী সেটাতে লিপ্ত নয়। তো কাকে নিরাপত্তা দিতে গিয়েছে? এটাই তো প্রশ্নটা তো এখানে। বলছেন আপনি পুলিশ কংগ্রেসের পুলিশ পুলিশ তার কোথায়? মানে UDF এর কেউ আপনি যে একটা কথা বলেছেন, নীলামবাজারের কথা একটা বলেছেন, হ্যাঁ হ্যাঁ সেখানে পুলিশ পৌঁছাতে কত সময় লেগেছে সময় আপনি লেগেছে, খবর নেন। আর এখানে পুলিশ পৌঁছাতে কত সময় লেগেছে? খুব কম সময় লেগেছে। কারণটা কি? এখানে পুলিশ তৎপর কারণটা কি? তৎপর রয়েছে। তৎপরতার কারণটা কি? দেখেছে আইন শৃঙ্খলা নষ্ট হতে পারে, না, জানা ছিল। তো সেই যে হয়তো। ব্যক্তি, আপনি বারবার বলছেন একজন ব্যক্তিকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ সেখানে গিয়েছিল, হ্যাঁ, এই কংগ্রেসের সভায় সে কোন ব্যক্তি? আমি তো আবারও বলছি, এই সবাই অথরাইজ উনি কংগ্রেসের না বিজেপি বা ইউডিএফ এর, যাকে নিরাপত্তা দিতে গিয়েছে? সেটা দেখুন, আমি আমি বলি আপনাকে, বর্তমান বিধায়ক যিনি আছেন উনি বুঝে গেছেন যে ওনার বিদায় আসন্ন, করিমউদ্দিন বড়ভূইয়া, ওনার বিদায় আসন্ন, সময়ের অপেক্ষা। মানে ইনি এই এবার যে সময়, এবার তিনি আর কাবু করতে পারবেন না কিসের কাবু? সোনাইতে আর বিধায়কের মানে কি কাবু? জেতার। জেতা শব্দটা শুনলেই তো আমার হাসি পায়। সম্ভাবনা নেই, মানে ভোট কতটা পাবেন, সেটাই। দল কি, হুম। জেতা তো বাদেন, ফার্স্টে আপনি আমাকে বলুন ওনার দলটা কোন, দল কি? এটা একটু কনফিউশনের সবাই, হ্যাঁ, যে ইউডিএফ না এজিপি তে যাবেন, কারণ ইউডিএফ থেকে তো ওনাকে প্রায় নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। কোন দলে উনি সক্রিয়? এইটির তো প্রশ্ন, নিজের দলে সক্রিয়, হুম, নিজে একটা দল গঠন করবে, কবে? করতে হবে যদি সক্রিয় হতে হয়। হ্যাঁ, আর যদি তিনি এজিপি তে যান উনি- তাহলে তো উনি- হাতির পিঠে উঠবে। উনি দেখুন ইরিলেভেন্ট। হুম। উনি এখন চাইছেন কংগ্রেসের মধ্যে যদি কিছু করা যায়, কংগ্রেসকে কংগ্রেস দিয়ে লাগিয়ে যদি কিছু করা যায়, উনি বারবার ফেল হচ্ছে, বারবার উনি ফেল হচ্ছে। একটা অভিযোগ রয়েছে যে সুনাইতে এবার কিছু কংগ্রেসের প্রার্থী যারা রয়েছেন তার মধ্যে একাংশ নাকি স্পন্সর্ড বাই করিমউদ্দিন বড়ভূইয়া, সেটা কি সত্যি? দিল্লিতে যখন আপনাদের একটা সম্মেলন হয়েছিল রাহুল গান্ধীর নেতৃত্বে, সেখানে খবর বাজারে আমি 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 আপনাকে সেখানে অনেক আমি আপনাকে দু চারজন প্রার্থীর ফান্ডিংটা তিনি করেছেন। আমি আপনাকে করিমউদ্দিন আমি বড়ভূইয়া আপনাকে একটা কথা বলি, করিমউদ্দিন বড়ভূইয়া মিথ্যা কথা যেটা হুম। খুব সাজিয়ে বুঝিয়ে খুব সুন্দর করে বলতে পারে। কোথা থেকে ট্রেনিং নিয়েছেন? হুম, উনি উনি কংগ্রেস ছাড়ার পর উনি কোথা থেকে ট্রেনিং নিয়েছেন জানেন? কংগ্রেসে থাকার সময় তো ওনার সঙ্গে তো মুখ্যমন্ত্রীর খুব ভালো সম্পর্ক আছে। সেখান থেকে হয়তো ট্রেনিং নিয়েছেন, হতে পারে। খুব সাজিয়ে গুজিয়ে বলতে পারে ওনাকে, মানে ওনার কথা বলাটাও উচিত না, তবু আপনি বলেছেন বা ওনার প্রসঙ্গ এসে গেছে বলছে, উনি এরকম মানে বলতে পারেন, মানে বলতে পারেন যে উনি বলতে পারেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ওনার কলা কৌশলে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে আসীন আছে, বলতে পারে। বলতে পারেন। ওনার বলার মধ্যে কোনো মানে একদম নিচু লেভেলের কথা হয়ে যায় এগুলো। বর্তমান ভারতের হোম মিনিস্টার অমিত শাহ জি ওনাকে বুঝি ফোন করেন, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন হুম। ওনাকে বুঝি উনি মুখ্যমন্ত্রী পদে বসিয়েছেন, উনি ধমকি দিয়েছেন দিল্লিতে ওনাকে মুখ্যমন্ত্রী না দিলে ইউডিএফ ওনার সঙ্গে গিয়ে ওনার সাথে 40 জন বিধায়ক নিয়ে আসবেন, সরকার করে নেবেন। তবে নিজেকে বিজেপির একজন উনি কিংমেকার যদি- হিসেবে প্রতিষ্ঠা উনি করেছেন। যদি কালকে আপনি বলতে পারেন যে বিজেপির যে মানে মানে যারা প্রার্থিত হয়েছেন, শোনা গল্প, হুম। ওনার একজন সহকর্মী আমাকে বলেছে যে সাজু ভাই তো একজনের অনেক বড় উপকার করেছে বিজেপির। আমি বললাম কি উপকার? যে এই যে কনাথপুর পেস্ত যে ওনাকে বিজেপি কোথা থেকেও দিতে চায় না, উনি বলেছেন। উনি বলে হ্যাঁ মুখ্যমন্ত্রীকে বলে ওনাকে রাজ্যসভাতে পাঠিয়ে দিয়েছে। তো দেখুন, যে এই কথাটা বিশ্বাস করছে, আমি ওকে খারাপ পাচ্ছি না। ও কেন খারাপ পাচ্ছি না? ওর চোখে বিধায়ক মানে একজন মর্যাদা সম্পন্ন মানুষ, একজন মর্যাদা সম্পন্ন পদ। হুম হুম। তো বিধায়ক যে এই এত নিচু স্তরে গিয়ে যে মিথ্যা কথা বলতে পারেন, ওই আম জনগণ হিসাবে সেটা কখনো আর সেটা জনগণ ধীরে ধীরে বিশ্বাস মানে বুঝে নিতে পারছেন যে কি কথা বলছেন, এখন বুঝে গেছে, সত্যি মিথ্যা জনগণ বুঝতে পারছেন। এখন বুঝে গেছেন ওনার মিথ্যাচার কাজে আসছে না। আর কোনোভাবেই উনি এই যে আপনি বলেছেন ধরে রাখা, কোনোভাবেই এটা সম্ভব না। মানুষ ওনার পাকারে যাচ্ছে না, মানুষ সময়ের অপেক্ষা করছে, সময় ওনাকে বিদায়। ঠিক আছে জাবেদ আক্তার, লাস্ট একটা শব্দ আপনার কাছ থেকে শুনতে চাইবো। আপনার প্রার্থিত্ব নিয়ে আপনি কতটুকু আশাবাদী রয়েছেন যে টিকিট পাবেন দল থেকে? দল করেছি দলীয় হাইকমান্ডের বিবেচনাধীন।
দলের উপর নির্ভর। দলের উপর নির্ভর। আহ, দল সর্বোপরি। আমরা দীর্ঘক্ষণ জাবেদের সঙ্গে কথা বললাম। সত্যিকার অর্থে ওর সঙ্গে আজকে কথা বলে একটা ভালো লেগেছে যে একটা কংগ্রেসের রাজনীতি বা গৌরব গগৈর প্রসঙ্গ খুব সুন্দর গুছিয়ে আমরা আমার প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর খুব গুছিয়ে দিয়েছেন, এবং সর্বশেষ তিনি করিমুদ্দিনকেও কিছু নিশানায় তিনি এনেছেন, এবং সুনাইতে যে গণ্ডগোলটা হয়েছিল তাদের প্রশিক্ষণ শিবিরে, সেটার জন্য তাই তিনি প্রায় সরাসরি সুনাইয়ের বিধায়ক করিমুদ্দিন বরভূঁইয়াকে দায়ী করেছেন, কারণ উনারই একটা প্ল্যান, উনারই একটা চক্রান্তে সেই ঘটনাটা ঘটেছিল, সেটাতে কোনো কংগ্রেস কর্মীরা নয়। আর কংগ্রেসের যারাই প্রার্থিত্ব রয়েছেন তাদের মধ্যে যেই টিকিট পাবেন বাকি সবাই একসঙ্গে মিলে সেই আসনটা গৌরব গগৈকে উপহার দেওয়াই তাদের মূল লক্ষ্য, মূল টার্গেট। তাহলে আজকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। আশা রাখবো, শুভেচ্ছা থাকবেও যে এই নতুন প্রজন্ম, যুব প্রজন্মের হয়ে সুনাই বিধানসভা আসনে যাতে কংগ্রেসের প্রার্থিত্ব লাভ করে প্রতিদ্বন্দ্বিতা করতে পারো, সেটা শুভকামনা থাকলো। আর প্রার্থিত্ব পাওয়ার পর শুভকামনা থাকবে যে জয়ী হওয়ার। এখন পর্যন্ত শুভকামনা থাকলো প্রার্থিত্ব পাওয়ার। যাই হোক, এখানে শেষ করছি আজকের মতামত অনুষ্ঠান। চোখ রাখবেন ঈশান বাংলার ফেসবুক, ইউটিউব এবং ঈশান বাংলার চ্যানেলে, কারণ মুহূর্তের খবর মুহূর্তে যদি আপনারা দেখতে চান, জানতে চান, চোখ রাখবেন ঈশান বাংলায়। তাহলে আগামীকাল বিকেল আবার দেখা হবে এই মতামত অনুষ্ঠান নিয়ে। তাহলে এখন এখানে শেষ করছি। নমস্কার।